ডাক্তারের কথা শুনে রায়ের প্রতি ভুল ভাঙল অনির্বাণের। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনির্বাণ রায়কে বলে, দেখো আজকে বিকেলে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করানো আছে, আমি কিন্তু তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব। রায়, আমি তোমার কোনো জেদ শুনবো না। রায় তখন বলে, সে তো বুঝলাম। আচ্ছা অনির্বাণ, তোমাকে তোমার মা কি কথা বলছিল? অনির্বাণ বলে, অদ্ভুত তো, তুমি তো তখন ঘুমাচ্ছিলে আর ঠিক তুমি আমাদের কথা শুনতে পেরে গেছো। অনির্বাণ বলে, কি হলো রায়, কথা বলছো না কেন? রায় তখন বলে, তোমাকে যেটা জিজ্ঞেস করলাম সেই উত্তরটা দাও না, তুমি বা চুপ করে আছো কেন? আর তখনই অনির্বাণ বলে, হ্যাঁ আমার মা আমার সাথে কিছু কথা বলছিল। মা বলছিল আমি আর তুমি বিয়ের আগে কোনোভাবে ক্লোজ হয়েছি কিনা। তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রায় তখন বলে, হ্যাঁ খুব ভালো মতনই বুঝতে পারছি। মনে মনে রায় ভাবে, অনির্বাণের মা আমাকে নিয়ে সন্দেহ করছে। আমাকে নিয়ে যেই সন্দেহটা ওনার মনের মধ্যে ঢুকেছে সেটা এখন অনির্বাণকে বোঝাতে চাইছে, অনির্বাণের মধ্যেও সন্দেহর বীজ বুনে দিতে চাইছে। সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। সবে আমার আর অনির্বাণের সম্পর্কটা একটু একটু করে ঠিক জায়গায় এসেছিল, কিন্তু এখন খুব ভালো মতনই মনে হচ্ছে সম্পর্কটা হয়তো আবার কোথাও ভেঙে যেতে চলেছে। তবে আমার এইভাবে মাথা ঘোরানো, গা বমি বমি করা, এটার মানেটা আমি ঠিক বুঝতে পারছি না। কি আমার কি তাহলে কোনো বড় সড়ো রোগ হয়েছে? এখন তো আমার সেটাই মনে হচ্ছে। এর মধ্যেই সার্থক চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে আটকে দেয় স্রোত আর বলে, স্যার আপনার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখনই সার্থক বলে, আমার সাথে কি পার্সোনাল কথা বলো তো? আমি তো বুঝতে পারছি না যে আমার সাথে তোমার কি পার্সোনাল কথা থাকতে পারে। দেখো তুমি আমার ছাত্রী, আমি হলাম তোমার টিচার, আর আমাদের মধ্যে পার্সোনাল কথা কী বা থাকবে? স্রোত তখন বলে, একবার শুনুনই না, তাহলে হয়তো বুঝতে পারবেন কি পার্সোনাল কথা থাকতে পারে। তখন সার্থক বলে, কি ব্যাপার? এরপর স্রোত বলে, আসলে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, কাল ওইভাবে রিয়াক্ট করাটা আমার একদমই উচিত হয়নি, আই এম সরি স্যার। আর তখন সার্থক বলে, বাবা স্রোতস্বিনী মুখার্জি হঠাৎ করে সরি চাইছে, ব্যাপারটা তো বেশ আনকমন লাগছে। কারণ তোমাকে তো আমি খুব একটা ক্ষমা টমা চাইতে দেখিনি, কারণ তুমি তো সবসময় রিয়াক্ট করতেই জানো, সেটা আমি খুব ভালো মতন জানি। আর এই কথাটা শোনার পর স্রোত তখন বলে, স্যার আপনি কিন্তু শুধু শুধুই আমার উপর রাগ করছেন, একবার আমার কথাটা শুনুন। আর তখনই সার্থক বলে, আমি তোমার কোনো কথা শুনবো না। স্রোত তখন বলে, আপনারও তো ভুল ছিল, কই আপনি তো ক্ষমা চাইলেন না। সার্থক বলে, আচ্ছা তার মানে তুমি এখানে আমার ভুল ধরতে এসেছো, সেটা আমি তো খুব ভালো মতন বুঝতে পারছি। এর মধ্যেই স্রোত তখন বলে, স্যার আপনি কালকে বলছিলেন পিসিমণির রান্নাগুলো নাকি নুনে পোড়া, কিন্তু আমি তো খেয়ে দেখলাম স্যার নুনে পোড়া তো ছিল না। পিসিমণি কত কষ্ট করে রান্নাবান্নাগুলো করেছিল, আপনি তাহলে ওরকম ব্যবহার করলেন কেন? সার্থক তো শুনেই পুরো অবাক হয়ে যায় আর বলে, তুমি কি আমাকে দিয়ে এখন সরি বলাতে এসেছো? মানে তোমার মেন ইন্টেনশন ছিল আমাকে দিয়ে সরি বলানো, তাই তো? আর তখনই স্রোত বলে, স্যার আমি এরকম কথা আবার কখন বললাম? আপনি যে স্যার কি বলেন না আমি সত্যি বুঝতে পারছি না। তখনই সার্থক বলে, যেটা বলছি সেটা ঠিক বলছি, তোমার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা মানে সময় নষ্ট। এরপর সার্থক রাগ করে ভেতরে চলে যায়। এর মধ্যেই উকিল চলে এসেছে, মানে যে উকিলের সাথে কথা বলেছিল নীলুর উকিল আর সৌর্যর উকিল দুজনা মুখোমুখি। এরপর পরিবারের সবাই আছে। তখনই নীলু বলে, উনি হলো আমার উকিল শেখরবাবু। তখনই শেখরবাবু বলে, হ্যাঁ আমার ক্লায়েন্ট আমার কাছে গিয়েছিল, আমাকে সবটা খুলে বলেছে। তখনই সৌর্যর উকিল বলে, ব্যাস তাহলে তো আর বিশেষ কিছু নিয়ে আলোচনা করবার কোনো প্রয়োজনই নেই, ডিরেক্ট এই কেসের মধ্যে ঢুকে গেলেই হয়। আমি ধরে নিতে পারি যে এই কেসটা মিউচুয়াল ডিভোর্সের মধ্যেই যাবে, তাই দুজনের সই করে দেওয়াটাই ভালো। তখন নীলু বলে, এক মিনিট, আমি কিছু কথা বলতে চাই, যেই কথাগুলো না বললেই নয়। তখনই নীলুর কথা শুনে সুচিস্মিতা বলে, এই তুমি আবার কি কথা বলবে? তোমাকে কোনো কথা বলতে হবে না, এখানে আমরা সবাই আছি তো, আমরা পুরো ব্যাপারটাকে সামলে নিচ্ছি, তুমি এর মধ্যে একদম ঢুকবে না। এর মধ্যে নীলু বলে, আমি না ঢুকলে কি করে হবে? এই ব্যাপারটা তো আর মিউচুয়ালের মধ্যে থাকে না, আমার ওপর এত অত্যাচার করা হয়েছে, আমি এই বাড়ির একেবারে উচ্ছিষ্ট খাবার খেয়ে পড়ে থাকতাম, আমার খোঁজ কেউ নিত না, আমাকে ঝিয়ের মতন খাটাতো। আর এই কথাগুলো শোনার পর সূর্য তো বিরাট রেগে যায় আর বলে, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এইসব কি কথা বলছো নীলু? তুমি কিন্তু এইভাবে আমার পরিবারকে অপমান করতে পারো না। তখনই ডোরা বৌদি বলে, আমি বলেছিলাম না, আমি তো বলেছিলাম এই মেয়েটা খুব একটা সুবিধের নয়, এই মেয়েটা তিলকে তাল বানিয়ে দিতে পারে। 1 সেকেন্ডের মধ্যে কথাটা কিভাবে ঘুরিয়ে দিল। ও প্রথমে রাজি হয়ে গেছিল, কিন্তু এখন রাজি হচ্ছে না। আমি বলেছিলাম তো বাবা, এই মেয়েটাকে একদম ভরসা করবেন না।
সৌর্যর বাবা তখন বলে, সেটাই তো দেখছি। আচ্ছা নীলু, তুমি যদি সব রকমভাবে চেষ্টা করতে থাকো যে তুমি এই বাড়িতে থাকবে, এই বাড়িতে থেকে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তাহলে কি করে হবে? না না, আমি তো এই অন্যায়টা কিছুতেই বরদাস্ত করব না। আর তখনই সৌর্য বলেছিলাম তো নীলু, তুমি আমার জীবন থেকে চলে যাও, তোমার যেটুকু প্রাপ্য আমি তোমাকে সেটুকু দেব, কিন্তু দয়া করে তুমি আমার জীবনের মধ্যে এসো না। তোমাকে বারবার করে একটা কথা বলছি, কেন জানি না তুমি হয়তো বুঝতে পারছো না কথাটার মানে, তাই না? তার মধ্যেই নীলু বলতে থাকে, আমার যেটা বোঝা সেটা বোঝা হয়ে গেছে। আমি এখন সবাইকে বলতে চাই আমি এই বাড়ি থেকে চলে যাব না। আপনারা আমাকে জোর করে তাড়িয়ে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক হচ্ছে না। শেখরবাবু মানে নীলুর উকিল বলে, দেখুন সৌর্যবাবু, আমি জানতাম ব্যাপারটা একদম নর্মালের মধ্যেই হচ্ছে, দুজনের ইচ্ছা আছে, কিন্তু এখন তো দেখছি গল্প কিছুটা অন্য রকমের। আমার মনে হয় মিউচুয়াল ডিভোর্স নিয়ে কথাবার্তা আমাদের এখানেই শেষ করা উচিত। সৌর্য তখন বলে, কেন? আমি তো মিউচুয়াল ডিভোর্সে রাজি হয়েছিলাম, আর নীলুও রাজি হয়েছিল। দেখুন যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন, না হলে কিন্তু দিনের দিন ঝামেলা আরও বাড়বে, বই কমবে না। মনে মনে ভাবতে থাকে নীলু, এই বাড়িতেই আমি থাকবো, এখান থেকে কোথাও যাব না। অন্যদিকে রাই তো চলে গেছে ডক্টরের কাছে। অনির্বাণ তখন ডক্টরকে বলে, প্লিজ ওকে একটু ভালো করে দেখুন, হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া, বমি বমি ভাব কেন হচ্ছে? তখনই ডাক্তার বলে, আচ্ছা আমি ওকে আগে দেখি, তারপরে তো বলবো। মনে মনে অনির্বাণ ভাবে, আমার রায়কে সুস্থ করার জন্য যদি আমাকে বাইরে যেতে হয় তাহলে আমি তাই যাব, কিন্তু আমি রায়কে সুস্থ করে তুলবই। কোন গোপন রোগ ও শরীরে বাসা বেঁধেছে সেটা আগে জানাটা দরকার। এর মধ্যেই কথা বলতে থাকে ডাক্তার, আর বলে, কতদিন থেকে হচ্ছে তোমার এরকমটা? রাই বলে, এই 2 মাস হলো। এর মধ্যেই ডাক্তার সমস্ত চেক আপ করতে থাকে। অনির্বাণ ধৈর্য ধরতে পারে না। অনির্বাণ বারবার এসে বলে, ম্যাডাম ঠিক আছে তো সব? ম্যাডাম বলে, অনির্বাণ বাবু, আমি বুঝতে পারছি আপনি আপনার স্ত্রীকে নিয়ে যথেষ্ট চিন্তিত, কিন্তু আপনি ধৈর্য সহকারে বসুন, আমি ট্রিটমেন্ট না শুরু করলে বুঝতে পারবো না। এর মধ্যেই রাই তখন বলে, আচ্ছা আপনার কি মনে হচ্ছে? তখনই ডাক্তার বলে, রাই, এই ব্যাপারটা তো তোমার আগে বোঝা উচিত ছিল, তবুও তুমি যখন আমার কাছে এসেছো আমি বলছি, আমার মনে হচ্ছে তুমি প্রেগনেন্ট। কিন্তু রাই পুরোপুরি অস্বীকার করে আর বলে, না ম্যাডাম, সেটা হতে পারে না, এটা অসম্ভব একটা ব্যাপার। তখন ম্যাডাম বলে, কেন অসম্ভব ব্যাপার কেন? তোমাদের বিয়ে কত মাস হয়েছে? তখনই রাই বলে, 2 মাস হয়েছে, কিন্তু সেটা কথা না, আমি জানি এরকম কিছু হওয়া পসিবলই নয়, কারণ আমি এটা সব থেকে ভালো বুঝতে পারবো। তখনই ম্যাডাম বলে, আমার মনে হয় তোমার কোথাও একটা ভুল হচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারছি প্রোটেকশন ইউজ করেছো, কিন্তু অনেক সময় প্রোটেকশনও কাজ করে না। কিন্তু রাই ক্লিয়ারলি জানিয়ে দেয় এমন কিছু হওয়ার কোনো চান্সই নেই। ডাক্তার তখন বলে, আচ্ছা ঠিক আছে, আর কতগুলো টেস্ট করাই, তারপরে না হয় বুঝতে পারবো। এর মধ্যে অনির্বাণ বলে, ম্যাডাম কি হয়েছে? তখনই ডাক্তার বলে, আমার মনে হয় আপনার স্ত্রী প্রেগনেন্ট। আর এটা শোনার পর তো অনির্বাণ পুরো শকড। আর তখন রাই বলে, অনির্বাণ ভয় পাওয়ার কিচ্ছু হয়নি, অনেক সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করেও সত্যিটা সামনে আসে না, আর উনি এখনও সেরকম কোনো টেস্ট করতে দেয়নি, ইউরিনটা টেস্ট করলে বোঝা যাবে। তবে তুমিও জানো আমিও জানি যে এরকম কিছু হওয়ার চান্সই নেই। আর তখন ডাক্তার ম্যাডামও সেই একই কথাই বলতে থাকে আর বলে, হ্যাঁ আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, তবে আমার সিমটমস দেখে মনে হলো আপনি এটাকে সিরিয়াসলি নেবেন না। কিন্তু অনির্বাণ কোথাও যেন বিশ্বাস করতে পারে না, প্রবলেম হয়। আর রাই বুঝতে পারে আবারও হয়তো অনির্বাণ আমাকে ভুল বুঝতে শুরু করে দিয়েছে।